পুড়ে ছাই ৭ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, নাশকতা নাকি দুর্ঘটনা, জনমনে ধোঁয়াশা। চাঁদপুরে জাহাজে ৭ খুনের বিচার সহ নানান দাবি, নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এবং সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল সংকট, নষ্ট হচ্ছে অব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: শীতের সকালে খেজুর রস সংগ্রহের ব্যস্ততা, নিপা ভাইরাসের ঝুঁকি এড়াতে নিরাপত্তা বেষ্টনীর পরামর্শ। প্রায় ১০ ঘণ্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভবনটির ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত। সরেজমিন চিত্র তুলে এনেছেন তৌহিদুর রহমান। মধ্যরাতের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ দিকে, আর দুপুর ১:১২টায় নিভে আসে পুরোপুরি। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও ৭ নম্বর ভবনে যান। প্রতিটি তলায় ঘুরে দেখেন। এর মধ্যে ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত সবচেয়ে ক্ষতি প্রত্যক্ষ করেন তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন, সেতু সহ ৭ মন্ত্রণালয় এবং ৭ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ নথি, ফাইল থেকে শুরু করে আসবাবপত্র, অবকাঠামো আগুনে পোড়া থেকে বাদ যায়নি কিছুই। অস্বাভাবিক এ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। কঠোর নিরাপত্তায় প্রবেশ নিশ্চিতের পাশাপাশি এদিন সচিবালয়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর রহমান, সচিবালয়ের আগুন নিয়ে নানা কারণে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নানা রকম প্রশ্ন উঠছে। এ বিষয়ে সব শেষ পরিস্থিতি আপনার কাছ থেকে জানব। ধন্যবাদ। আসলে এখানে আপনি জানেন সচিবালয় বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তাপ্রাপ্ত একটি এলাকা, কেপিআই এরিয়া এটিকে বলা হয়। এখানে আসলে আগুন কিভাবে লাগলো সেটি আসলে তদন্ত করবে এই বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং কেন্দ্রীয়ভাবে বিভিন্ন মন্ত্রণালয় নিজেরাও তদন্ত কমিটি গঠন করেছে, যা আজকে হয়তো বসবে বলে আমরা জানতে পেরেছি। কেউ আজকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে ক্রাইম সিন ইউনিট ঢুকেছে। কিছুক্ষণ আগে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, আপনার মাধ্যমে আমরা দর্শকদের দেখাতে চাই, এই যে এটি হচ্ছে প্রধান ফটক। এই ফটক দিয়ে আসলে সচিবালয় নিয়মিত যাওয়া আসা করা হয়। এখান দিয়ে আসলে সবাই যাওয়া আসা করে থাকেন। এই ফটক দিয়ে কিছুক্ষণ আগেই ক্রাইম সিন ইউনিট ঢুকেছে। ক্রাইম সিন ইউনিট যাওয়ার পর সিআইডি যে ক্রাইম সিন ইউনিট তারা গেছেন। তারা যাওয়ার পর আসলে আরও অনেকেই তদন্ত সংশ্লিষ্ট অনেকেই আসবেন এবং পুরো এরিয়া আসলে আইন শৃঙ্খলা বাহিনী কর্ডন করে রেখেছে। এখানে র্যাব আছে, এখানে আর্মি আছে, প্রায় সব আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত শাখার লোকজনই এখানে রয়েছেন। তবে একটা বিষয় হচ্ছে, এটা নাশকতা কিনা এটা এখনই আসলে বলা যাচ্ছে না। ৭ নম্বর ভবনে যে অগ্নিকাণ্ড ঘটেছে, এখানে বেশ কিছু মন্ত্রণালয় রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেসব মন্ত্রণালয় রয়েছে সেগুলো হচ্ছে, আমি যদি আপনাকে বলি, সেটি হচ্ছে যে এখানে রয়েছে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মধ্যে রয়েছে। এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় ও বিভাগ সমূহ।
এছাড়া এখানে আপনি জানেন যে আগুন কালকে নেভার পর থেকে আসলে তদন্ত কমিটি গঠন হচ্ছে। রাত্রেবেলায় তদন্ত কমিটি রাত্রেবেলায় যে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছে সেখানে তারা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করেছেন, যারা আসলে আগুনের ঘটনার পুরো কারণ উদ্ঘাটন করবে। পুরো কারণ উদ্ঘাটন করার পরেই আসলে আমরা জানতে পারবো যে এখানে মূল ঘটনা কী ছিল। এটি কি নাশকতা ছিল না নিছকই দুর্ঘটনা ছিল। এখানে গতকাল আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারাও আসলে পুরো বিষয়টি জানাতে পারেনি। তারা আসলে আমাদেরকে জানতে পারেন যে এটা কি অগ্নি দুর্ঘটনা ছিল নাকি হচ্ছে নাশকতা ছিল। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগেই যখন এই ভবনের সংস্কার কাজ করা হয় সেখানে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে কাঠ দিয়ে কাঠ তো যে আপনি জানেন যে অতি দাহ্য পদার্থ, এটি দিয়ে আসলে সৌন্দর্য বর্ধন করা হয়। প্রত্যেকটি ভবনের যে সৌন্দর্য বর্ধন কাজ করা হয় সেখানে এটা আসলে গতকাল আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আনঅফিসিয়ালি জানিয়েছে যে তারা এই কাজটি করার জন্য তারা নিশ্চিত করেছিল যে এত দাহ্য বস্তু দিয়ে সৌন্দর্য বর্ধন প্রয়োজন নেই, কিন্তু এখানে সেই নিষেধাজ্ঞাটি মানা হয়নি। এটি সৌন্দর্য বর্ধন কাজটি চলছিল আসলে মেলা দিন ধরেই। তো এখানে আসলে আজকে এখন আমরা যা দেখেছি এখানে সচিবালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মফিউর রহমান। দর্শক, আমরা ছিলাম সচিবালয়ে সহকর্মী মফিউর রহমানের সাথে, জানছিলাম সচিবালয়ের আগুনকে ঘিরে সব শেষ পরিস্থিতি। এবারে চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। কেবলই নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? সচিবালয়ে আগুন লাগার কারণ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একই সময়ে ভবনের দুই পাশে কেন জ্বলছিল আগুন? বিশেষজ্ঞদের ধারণা, বৈদ্যুতিক তারের কারণেও দুই জায়গাতেই আগুন ছড়াতে পারে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ের ৭ নম্বর ভবনের দক্ষিণ এবং উত্তর প্রান্তে আগুন দেখা গেলেও মাঝখানের বড় স্থানে সে সময় আগুন দেখা যায়নি। বিষয়টি নাশকতা হতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক এই শীর্ষকর্তা। আগুনটা মুভ করে থ্রো টেম্পারেচার আসলে এখানে। সো একদিকে আগুন লাগলে টেম্পারেচার মাধ্যমে এটা ফ্লো করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগুনটা দূরে এক জায়গায় আগুন লেগেছে ওখান থেকে। সুতরাং সেটা হয়তো আমরা যেটাকে বলছি এটা কত নাশকতা হতেও পারে। যদি আমরা ডেফিনেটলি যদি এনকোয়ারি করে সঠিকভাবে আমার তথ্য আরো পেতে পারি, সেটা দিয়ে বলা যাবে। সেটাও আমরা উই ক্যানট জাস্ট রুল আউট, আসলে সেটা হতে পারে আসলে এখানে। একই সাথে বৈদ্যুতিক তারের কারণেও আগুন ভিন্ন ভিন্ন স্থানে ছড়াতে পারে বলেও মনে করেন তিনি। ইলেকট্রিক্যালের ব্যাপারটাও এটা হতে পারে, উই ক্যানট অলসো, সেটাও ইগনোর করা যায় না। ইলেকট্রিক্যাল মনে করেন শর্ট সার্কিটটা এক মাথা অন্য মাথা হতে হবে। ইলেকট্রিক্যাল যে কমপ্লায়েন্স যেগুলো আছে, ইলেকট্রিক্যালের অ্যাপ্লায়েন্স, এগুলো তো মনে করেন যেটা শর্ট সার্কিটটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা তো একটা প্যাটার্নও ডিফারেন্ট মনে করে এটা। ফায়ার সার্ভিসকে আগুনের তথ্য দেরিতে দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়েছে বলে মনে করেন তিনি। আগুনটা এমন ভাবে চলে গিয়েছে, যারা ডিউটি ছিল তারাও কিন্তু ইনফরমেশনটা দেরি করে দিয়েছে। আসলে আমি যেটা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পারলাম, এর আগে সচিবালয়ে ঢোকার ফটক প্রশস্ত করার তাগিদ দেয়া হলেও তা মানা হয়নি বলে জানান তিনি। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ৩ দিনের মধ্যে দিতে হবে প্রাথমিক প্রতিবেদন। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, কমিটির চূড়ান্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। আমাদের সাথে আছেন। বুধবার মধ্যরাতে সচিবালয়ে আগুনের ঘটনায় জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আরও 2 উপদেষ্টাকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও আগুন কি করে লাগলো তা জানতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ওনার সাথে থাকবেন সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, তিনি থাকবেন সদস্য সচিব, থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং 3 জন বিশেষজ্ঞ। আগুনে 5টি মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে, খোয়া গেছে অনেক মূল্যবান নথিও। রোডস্টার হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ট্রাক যোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়
এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়। বিকল্প ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো আগামী রোববার থেকে কার্যক্রম চালাবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। চাঁদপুরে জাহাজের 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। একই সাথে পণ্যবাহী নৌযান ধর্মঘটও অব্যাহত থাকবে। নৌযান শ্রমিক ফেডারেশন জানায়, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার, হতাহতদের শিকার পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি তাদের। তবে জনদুর্ভোগ বিবেচনায় সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন তারা। এদিকে 7 খুনের ঘটনায় গ্রেফতার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে 7 দিনের রিমান্ডে নেয়ার পরে নানা তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশ। মাত্র 23% জনবলে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সংশ্লিষ্টরা বলছেন, কারখানার কার্যক্রমে গতি আনতে শ্রমিক কর্মচারী নিয়োগের বিকল্প নেই। আর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, জনবল নিয়োগ করে বাড়ানো হবে উৎপাদনের পরিধি। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য চিত্রে রেলওয়ে কারখানার উপর 3 পর্বের রিপোর্টের প্রথম পর্ব। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। তীব্র জনবল সংকটে পড়েছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। চাহিদার 77% জনবল কম থাকায় কোচ ও ওয়াগন মেরামত, রং বার্নিশ সহ খুচরা যন্ত্রপাতি তৈরির কাজ ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, 1992 সালেও 7,356 জন শ্রমিক কাজ করতেন সৈয়দপুর রেলওয়ে কারখানায়। পরে জনবল সংকোচন নীতিমালার আওতায় শ্রমিক কর্মচারীর সংখ্যা কমিয়ে 3,171 জনে নামিয়ে আনা হয়। পর্যায়ক্রমে দক্ষ শ্রমিকেরা অবসরে যাওয়ায় এখন কাজ করছেন মাত্র 729 জন। কারখানার উৎপাদন কার্যক্রমে গতি আনতে জনবল নিয়োগের দাবি শ্রমিক কর্মচারীদের। মঞ্জুরি হচ্ছে প্রায় 400-র কাছাকাছি আমাদের আছে বর্তমানে 30 জন। এই 30 জন নিয়ে আমাদের প্রোডাকশন দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। নতুন গাড়ি আসছে, নতুন মালামাল আসছে, সেগুলো আমাদের 8 টন দিতে হয়। আমরা 30 জন লোকের কাজ করা লাগতেছে 150 লোকের। অল্প শ্রমিক দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু আবার ভালো লাগার বিষয়গুলো আছে যে আমরা দেশের সেবা করতে পারছি। শ্রমিক সংকটের কথা জানিয়েছেন কর্মকর্তারাও। বলছেন, দক্ষ ও আধা দক্ষ ও অস্থায়ী শ্রমিক জনবল দিয়ে কারখানা সচল রাখা হচ্ছে। কাঁচামালের যোগান স্বাভাবিক রাখার উপরও জোর দেন তারা। প্রচেষ্টা অব্যাহত আছে যে আমরা যাতে নিয়োগ প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি হয় এবং যাতে আমরা যতদূর সম্ভব এই জনবল পূরণের ঘাটতিটা পূরণ করতে পারি। সম্প্রতি রেলওয়ে কারখানা পরিদর্শন করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, জনবল বৃদ্ধি ও কারখানার উৎপাদনের পরিধি বাড়ানো হবে, যাতে দ্রুত কোচ ও ওয়াগনের পাশাপাশি ইঞ্জিনও সংস্কার করা যায়। নতুন সংগ্রহ করার আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তো ওই জন্য আমরা এখানে আসছি যে এখানে এটাকে বাড়ানো যায় কিনা, মানে এখানে মেরামত করে আরও বেশি লোকোমোটিভকে কার্যকর করা যায় কিনা সেটা দেখার জন্য এসেছি। 1870 সালে 110 একর জায়গার উপর 29টি উপশপ নিয়ে গড়ে ওঠে সৈয়দপুর রেলওয়ে কারখানা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। ভরা মৌসুমেও চড়া চালের বাজার, মোকামে সরবরাহ কম বলছেন খুচরা ব্যবসায়ীরা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। শীত আসলেই শুরু হয় খেজুর গাছের রস সংগ্রহ। তবে এখনও অনেক জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সংগ্রহ করা হচ্ছে এসব রস। বিশেষজ্ঞরা বলছেন, এতে ছড়িয়ে পড়তে পারে নিপা ভাইরাস সহ অন্যান্য জটিল রোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1998 ও 1999 সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথমবার নিপা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
বাংলাদেশে 2001 সালে মেহেরপুরে প্রথম রিপা ভাইরাস শনাক্ত করা হয়। বাদুড়ের লালা দ্বারা সংক্রমিত খেজুরের কাঁচা রস পান করাকে চিহ্নিত করা হয় এর সংক্রামক হিসেবে। কাঁচা রসে নিপা ভাইরাসের ঝুঁকি থাকায় রস সংগ্রহের সময় নিরাপত্তা বেষ্টনী দেওয়ার পরামর্শ ছিল বিশেষজ্ঞদের। তবে সিরাজগঞ্জে রায়গঞ্জ ও তারাশের গাছিরা মানছেন না সে পরামর্শ। রস সংগ্রহের সময় নেওয়া হচ্ছে না কোনো নিরাপত্তা ব্যবস্থা। এতে বাদুড় সহ অন্যান্য পাখিরা মুখ দিচ্ছে রসে। পাখি তো দুই একটা তো মুখ দেয়, যারা ব্যক্তিগতভাবে খাওয়া মানে রস যেটা খায় কাঁচা রস ওইটা মনে হয় যে হয়তো ঢাকে, তাছাড়া ঢাকে না। এখানে মোটামুটি আসলে সেভাবে ঢাকে না। রসের হাড়ি খোলা থাকায় নিপা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা চিকিৎসক সহ সচেতন মহলের। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানালো প্রশাসন। গত কয়েক বছর যাবৎ সচেতনতা কার্যক্রম চালু আছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জায়গাতে কিছু কিছু কৃষক কিংবা যারা রস সংগ্রহ করে তারা সচেতন নয়। আমরা যারা খেজুরের রস খাই আর কি, তারা মারাত্মক ব্যাধি বিশেষ করে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অনেক সময় জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা থেকে পেট ব্যথা থেকে অনেক সময় মস্তিষ্কের সংক্রমণ হতে পারে। সিরাজগঞ্জের মতো যশোরেও একই অবস্থা। সারি সারি গাছে ঝুলানো হাঁড়িতে দেয়া হচ্ছে না কোনো প্রকার নিরাপত্তা জাল। বিশেষজ্ঞরা বলছেন করোনার চেয়ে কয়েকগুণ বেশি মারাত্মক নিপা ভাইরাস, তাই কাঁচা রস খাওয়ার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ তাদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আফিফা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আমনের ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমালেও তা কাজে আসছে না। খুচরা ব্যবসায়ীরা বলছেন মোকামে চাল সংকটের কথা, আর চালকল মালিকদের দাবি বাজারে ধানের সরবরাহ কম। নওগাঁ প্রতিনিধি রতন ইসলাম ও হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সবচেয়ে বড় মোকাম নওগাঁয় 2 সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে 50 কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। খুচরায় বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। ভরা মৌসুমে দাম বাড়ায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। এইভাবে যদি চালের দাম বৃদ্ধি হয় তাহলে আমরা এই সরল সাদা মানুষ কিভাবে আমরা চলবো? এই সময় চালের বাজার কম হবে না, কিন্তু চালের বাজারটা বাড়তি। খুচরা ব্যবসায়ীরা বলছেন মোকামে সংকটের কারণে বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। আর চালকল মালিকরা জানান আমন মৌসুমের শুরু থেকেই বাজারে ধানের সরবরাহ কম। কাটারি নাজির যেটা সেটা আপনার 75 টাকা কেজি, আর কাটারি আরেকটা আছে সেটা হচ্ছে 72 টাকা কেজি, আর জিরা শাল যেটা নন শটার এটা হচ্ছে 72 টাকা, আর যেটা শটার সেটা হচ্ছে 74 টাকা। শুধু ইন্ডিয়ার উপর নির্ভরশীল না হয়ে থেকে অল্টারনেটিভ বাজার থেকে চাউল আমদানির আমরা পরামর্শ দিচ্ছি। বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি শুরু হওয়ার কথা জানায় খাদ্য বিভাগ। এক সপ্তাহের বাজার দর পর্যালোচনা করে আমরা দেখলাম যে সেখানে কেজি প্রতি জাতভেদে 1 থেকে 2 টাকা করে বেড়েছে দাম। তো আমরা অভিযান শুরু করেছি, বিভিন্ন দোকানগুলো, চালের দোকান, আড়ত এবং মিলগুলো তারা পরিদর্শন করতেছে এবং যেখানে এই বিষয়গুলো পাওয়া যাচ্ছে সেই সব জায়গাগুলোতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে শুল্ক প্রত্যাহার করায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও কমছে না চালের দাম, বরং কেজিতে 1-2 টাকা করে বেড়েছে। ঢোকার পর থেকে দাম কমের দিকে আসে নাই, শুধু বৃদ্ধির দিকে গেছে। চালের বাজার তো ঊর্ধ্বগতি। আমদানিকারকরা জানান ভারতে চালের দাম টন প্রতি বেড়েছে $15 থেকে $20। দেশেও ডলারের বাজার ঊর্ধ্বমুখী, এর প্রভাব পড়েছে আমদানি করা চালে। শুল্কের জন্য নয়, মালের দামের জন্য নয়। ডলার ছিল 122 থেকে 21 টাকা বা 120 থেকে 21 টাকা ছিল, এই ডলার এখন 24 টাকা চাচ্ছে ব্যাংক। এই ডলারের এই রেটের গ্যাপের জন্যই আপনার হচ্ছে চালের বাজারটা আবার বেড়ে উঠেছে। ভারত থেকে আমদানি করা চাল সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুড়ে ছাই 7 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, নাশকতা নাকি দুর্ঘটনা, জনমনে ধোঁয়াশা। চাঁদপুরে জাহাজে 7 খুনের বিচার সহ নানান দাবি, নৌযান শ্রমিকদের কর্মবিরতি।
এবং সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল সংকট, নষ্ট হচ্ছে অব্যবহৃত মূল্যবান যন্ত্রপাতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।